Right. Good evening, viewers. Welcome once again to Sunetro Family Eye Care Center's weekly patient education series show, Facebook Live, every Wednesday, 4 p.m. This is our fourth edition today, and our topic of discussion for today is digital imaging of the retina in systemic or general health diseases. We have with me Dr. Rupa Odhikari, who is a consultant ophthalmologist at our center for the last more than 10 years. She has been manning our imaging and our diagnostic section for more than 10 years with keen interest, and she is an expert on the subject. And I thought she is the best person who can share her thoughts and views with our non-medical patients and viewers about retinal digital imaging. Rupa, welcome to this show. Good afternoon. Thank you so much, Dr. Vishwas. I'm really happy to join it. And a very good afternoon to all our viewers. Great. Rupa, আমরা যখন retina এবং retinal imaging নিয়ে we are talking about all this, I was just thinking our patients or the lay person may not be fully aware of what the retina is all about. Maybe I think we should start there, and you can try to explain to our viewers as to what the retina is. Yes. এই ব্যাপারে আমরা একটা সুন্দর স্লাইড করেছি, সেটা আমি একটু সবাইকে বুঝিয়ে দিতে চাই। Yes. So এটা বলবো। Today our topic is digital imaging of the retina in common systemic diseases. Slide তো নেই এখন, there is no slide. স্যার এখনই চলে আসবে। Okay, some technical hitches, I guess. Yeah. Okay, so basically, while the technical hitch is being looked after, let me just talk to the viewers and tell that the retina is the back part of the eye. It's a very thin layer. I think she's back, so I leave it to her. Sir, এখন আসছে কি? না, yeah, it is there. It is there. Yes. Okay. Yes. So actually আমাদের একটা disclaimer আছে. Neither I nor any other team member of Sunitro Family Eye Care Center have any commercial interest in any of the products, technology, or machinery described or displayed in this presentation. Excellent. So let's start. আমি একটু প্রথমে বলতে চাই যে আমাদের চোখটা ঠিক কি রকম। আমাদের চোখটা একটা ছোট্ট বলের থেকেও আরো একটু ছোটই হবে, সেটাকে আমরা মাঝামাঝি কেটে নিয়েছি, দিয়ে একটা ক্রস সেকশন দেখাচ্ছি। এখানে একদম সামনে যে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে স্বচ্ছ, এটাকে আমরা কালো পুতুলও বলে থাকি চোখের। এটাকে আমরা বলি কর্নিয়া, এবং এর মধ্যে দিয়ে লাইটটা চোখের ভেতরে ঢোকে। এর পিছনে যে অংশটা রয়েছে এটাকে বলে আইরিস। আইরিস অ্যাকচুয়ালি ঠিক করে যে আমাদের চোখের রং কিরকম হয়, কারুর কালো কারুর ব্রাউন, সেটার কারণ হচ্ছে এই আইরিসটা। আইরিসটার একটা স্পেশাল ব্যাপার আছে, এটা ছোট বা বড় হতে পারে। যদি খুব বেশি লাইটে আমরা কাজ করি তখন এটা ছোট হয়ে যায়, আবার যখন আমরা খুব অল্প আলোতে কাজ করি তখন এটা বড় হয়ে যায়। এর পরে যে অংশটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে লেন্স। এই লেন্সটা চোখের মধ্যে যে আলোটা ঢুকছে সেই আলোটাকে এক জায়গায় করে এখানে চোখের পিছনে এই জায়গায় এনে ফোকাস করে। এই জায়গাটাকে আমরা বলি রেটিনা। এটাই হচ্ছে আমাদের আলোক সংবেদনশীল অংশ, মানে ব্যাক পার্ট অফ দ্য আই, যেটা সেন্স করে যে লাইটটা এসেছে। এবং লাইটটা তারপর এখানে আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, এই ছোট্ট জায়গাটাকে আমরা বড় করে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা হিস্টোলজিক্যাল সেকশন, যে
যে টিস্যুটাকে যদি কেটে সেটাকে মাইক্রোস্কোপের তলায় দেখা হয়, তাহলে এরকম 10টা লেয়ার দেখতে পাই আমরা রেটিনার মধ্যে। এবং এই সবকটা লেয়ারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই ইমেজ তৈরি করার ব্যাপারে। এসব ব্যাপারে আমরা আবার পরে আসবো। এর পরের যে ছবিটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামনে থেকে রেটিনাটাকে কেমন দেখায়, হোয়াট ইজ দ্য ফ্রন্ট ভিউ অফ রেটিনা। এই যে জায়গাটা দেখছি, এটাকে বলে অপটিক নার্ভ, অপটিক ডিস্ক। মানে এখান থেকে অপটিক নার্ভ শুরু হচ্ছে। অপটিক নার্ভ হচ্ছে সেই নার্ভ যেটা আমাদের দেখতে সাহায্য করে। এটা অ্যাকচুয়ালি রেটিনাতে যে ছোট ছোট কোষগুলো থাকে, তার থেকে অ্যাকশনগুলো এক জায়গায় জড়ো হয়ে এটা একটা কেবলের, ফাইবার অপটিক কেবলের সঙ্গে আমরা তুলনা করতে পারি, একসঙ্গে জড়ো হয়ে অপটিক নার্ভটা তৈরি করে। আর এই যে ইয়েলো সার্কেল দিয়ে যে জায়গাটা দেখানো হয়েছে, এটা হচ্ছে দেখার জন্য আমাদের চোখের খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটাকে আমরা ম্যাকুলা বলে থাকি। আর তারও যে সেন্টারে ফোভিয়া বলে যে জায়গাটা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে আমাদের একদম সূক্ষ্ম দৃষ্টিতে সহায়তা করে। এর পরের ছবিটায় আমরা দেখাতে চেয়েছি যে কিভাবে আমরা দেখি। ধরা যাক আমি এই এ লেটারটাকে দেখছি, তাহলে এখান থেকে যে লাইটের যে রেজ গুলো আসছে, সেগুলো প্রথমে কর্নিয়ার মাধ্যমে এসে লেন্সে পড়ে। লেন্স সেগুলো সব আবার নিয়ে গিয়ে ফোকাস করে পিছনে রেটিনাতে, এবং রেটিনাতে আমরা প্রথমে একটা উল্টো ছবি পাই, যেটা এই সেন্সেশনটা তারপরে অপটিক নার্ভ দিয়ে ক্যারি করে এসে আমাদের মাথার একটা স্পেশাল জায়গা, যেটাকে আমরা অক্সিপিটাল লোব ভিজুয়াল সেন্টার বলি, সেইখানে আসে। এখানে আমাদের ব্রেন সেটাকে অ্যানালাইজ করে, এবং অ্যানালাইজ করে সেটাকে সোজাও করে, এবং তখন আমরা আলটিমেটলি বুঝতে পারি আমরা কি দেখছি। এইভাবে আমাদের দেখা কাজ চলে। Excellent, excellent, Rupa. খুব সুন্দর বুঝিয়েছো। Just one point, maybe there are a few non-Bengali speaking viewers. For their benefit, I'll just summarize it in short. That this is a cut section of the eyeball, as if a small table tennis ball, which is cut into half, and this is the front portion of the eye, and this is the back portion. In the front portion, we have the cornea. In the middle portion, we have the lens. And in the back portion, we have this thin layer called the retina, which has been shown here in a magnified view. The retina is actually a very thin layer. The thickness of the retina would be approximately thickness of 2 average hair on our head. And that thin layer, again, it consists of 10 different layers histologically or at the cellular level. So it's a very fine, delicate structure. It functions something like the old analog camera that we used to handle. People who have been photography will be able to understand that. The film that we used to roll of film we used to buy, on which the photograph is captured or the image is captured. Once the image is captured on the retinal sensor layer, that image is transferred through fine nerve endings all over the retina, which converge into one thick electrical cable called the optic nerve. And through the optic nerve, the image or the electrical impulses, they travel to the brain, and the brain functions something like the studio, the photographic studio, where developing and printing of the image is done, and thereby finally sends the message to the frontal area of the brain, with which we consciously understand what we see. Thank you, Rupa. That was very nice. Yeah. As far as this retina anatomy or what the retina is concerned, I'm sure the viewer would have understood. Maybe you should go ahead and talk a little bit about how we examine the retina and what we see, and how really imaging or specialized digital imaging helps us. Sir, when we examine the retina, আমরা সাধারণত যখন পেশেন্ট আসে তার ডিটেলস চেকআপের জন্য আমরা একটা স্লিট ল্যাম্প বায়ো মাইক্রোস্কোপ বলে একটা যন্ত্র আছে, যেটা আমরা ব্যবহার করি। এটা আসলে একটা মাইক্রোস্কোপ,
যেটা আমাদের চোখের ডিফারেন্ট পার্টকে একটা ম্যাগনিফাইড ওয়েতে দেখতে সাহায্য করে এবং সেটা আমরা সাপ্লিমেন্ট এবং তারপরে রেটিনা এবং অপটিক নার্ভ দেখার জন্য আমরা ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপি বলে এক ধরনের প্রসিডিওর করি যেখানে চোখের don't sorry Rupa to interrupt, don't you have pictures of that, photographs of that? Yes sir, we have. এবং আমরা ওই লেন্সের মাধ্যমে এইরকম একটা ছবি পাই, অপটিক নার্ভের এবং ব্লাড ভেসেল শুধু রেটিনাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং যেগুলো আমরা দেখি বা কোনো কিছু অ্যাবনর্মালিটি যেগুলো পাই সেগুলো আমরা এরকম করে একটা ডায়াগ্রাম করে রাখি, তাতে আমরা যাতে আমরা পরের বারে যখন পেশেন্ট আসবে তখন আগের ডায়াগ্রামটার সঙ্গে মেলাতে পারি, ডকুমেন্টেশনও হয় এবং আমি কি দেখেছি সেটা আর কেউ যদি দেখতে চায় তাহলে সেও দেখে বুঝতে পারে যে কি কি হয়েছে। এইগুলোর পরেও এইভাবে আমরা একটা কমপ্লিট এক্সামিনেশন করি। Sorry to interrupt, I think the viewers probably missed out that diagram or photograph about the slit lamp biomicroscopy and the ophthalmoscopy. Can you just go to the previous Yes, slide? I'm going back to that. Yeah, This one is a slit lamp and this is the procedure of indirect ophthalmoscopy. So anybody who has had an eye checkup would have gone through these two procedures, which are done routinely for all the patients that we see. Yes, carry on. এবং আমরা যেটা দেখতে পাই সেটাকে এরকম ভাবে আমরা এঁকে রাখি, যদি কিছু অ্যাবনর্মালিটি আমরা দেখতে পাই তাহলে সেটাকে এইভাবে এঁকে রাখি। এটা অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিওর যেটাতে আমি কি দেখেছি সেটা পরে কেউ দেখলে এটার সঙ্গে কম্পেয়ার করতে পারে যে আমি কি দেখেছি এক্স্যাক্টলি সেটা সেও বুঝতে পারে। এরপরে আমরা আসবো ইমেজিং এ। ইমেজিং কারণ মনে প্রশ্ন জাগতে পারে যে এত কিছু দেখলাম তারপরে আমরা কেন ইমেজিং এ যাচ্ছি। ইমেজিং এ যাচ্ছি তার কারণ আছে, সেইটা দেখানোর জন্য আমি এই একটা ছবি দেখাই। এটা হচ্ছে I'm not sure if the viewer is able to see the images. There is I don't know, it's not coming on my screen, Dr. Rupa, from our slides that আমার স্ক্রিনে আসছে স্যার। Yeah, but is it being shared? Yes, it is being shared. No, the slide is not on my screen. I don't think it is being shared. Yes, now it is there. Now it is there. এখন আছে? হ্যাঁ, এখন আছে। আচ্ছা, তাহলে আমি আবার যাই। প্রথম ছবিটাতে এইদিকে আমি যেখানে আমার কার্সারটা রয়েছে এখানে আমরা একটা রেটিনার ছবি দেখতে পাচ্ছি। এটা একটা কালার ফান্ডাস ফটোগ্রাফ, মানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ যেটা অ্যাকচুয়ালি 2 ডাইমেনশনাল। এটা আমরা যেরকম দেখতে পাই এক্স্যাক্টলি সেই রকমই দেখাচ্ছে, কিন্তু তার পরের ছবিটাতে যদি আমরা দেখি এটা হচ্ছে মাল্টি কালার ইমেজিং বা আমরা সংক্ষেপে এটাকে বলি MCI। এখানে আমরা আরো ডিটেলসে দেখতে পাই, তার কারণ হচ্ছে আমরা এখানে 3টে লাইট সোর্স ইউজ করেছি ডিফারেন্ট কালারের। ডিফারেন্ট কালারের লাইট সোর্স ইউজ করেছি, একটা ব্লু, একটা গ্রিন এবং একটা রেড। এর ফলে কি হয়েছে যে রেটিনার এই যে ডিফারেন্ট লেয়ার্স গুলো আছে তার ডিফারেন্ট ডেপথ পর্যন্ত এই লাইট গুলো যাচ্ছে এবং এই ডিফারেন্ট ডেপথে একই সঙ্গে ছবি তুলছে এবং তারপর কম্পিউটার সে গোটা সমস্ত সবকটা ছবিকে একসঙ্গে করে আমাদের এইরকম একটা ছবি দিচ্ছে, একটা কম্পোজিট পিকচার, যেখানে আমরা অ্যাট ডিফারেন্ট লেভেল কি প্যাথোলজি আছে সেটা খানিকটা আন্দাজ করতে পারি। আর লাস্টের যে ছবিটা এটা হচ্ছে OCT, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি। এখানে আমরা অ্যাকচুয়ালি রেটিনার যে 10টা লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারকে আমরা অ্যাজ এ মাইক্রোস্কোপের তলায় দেখছি এরকম ভাবে দেখতে পাই এবং তার থেকে আমরা বুঝতে পারি যে রেটিনাটা কতটা হেলদি আছে। Well said, Rupa. Basically, what you emphasized just now is digital imaging gives us additional information in comparison to what we see by plain photography
Yes. or clinical examination, where we are using only one composite white light, whereas in this multimodal imaging or digital imaging of modern imaging, three different wavelengths of three different laser beams, laser sources are used to capture an image at very fast speed. The very fast means approximately 1 lakh images are captured every second, which are then added up to create a three-dimensional view. Excellent. So this imaging uh, allows us to view the layers of the retina almost as if almost as if like a biopsy or a histopathology of the retinal layers. And this particular mode of imaging is known as OCT, optical coherence tomography, which in concept is probably similar to computerized tomography of the brain or the body, the CT scan. This is specific, it uses light rays and hence it's called optical coherence tomography. And it has distinct advantages, some of which are mentioned in the next slide, and Rupa will be able to summarize that. Please go ahead, Rupa, with the next slide. Thank you, sir. We have summarized all the advantages of modern OCT imaging. এটা নন ইনভেসিভ, মানে আমাদের পেশেন্টকে কোনো প্রসিডিওর করার প্রয়োজন পড়ে না, নন কন্ট্যাক্ট, আমরা ছুঁই না, যেটা এই কোভিড এরাতে হয়তো ভেরি আমাদের জন্য খুব এবং কোনো ব্যথা লাগে না, পেইনলেস, ফাস্ট, খুব তাড়াতাড়ি হয়। এটা এত তাড়াতাড়ি পিকচার অ্যাকুইজিশন করে যে আমাদের চোখ যত তাড়াতাড়ি নড়ে তার থেকেও কম সময়। তার ফলে পেশেন্টের মোশন আর্টিফ্যাক্ট আমাদের ছবিতে প্রায় কিছু থাকেই না। এটা রিলায়েবল এবং খুব সেন্সিটিভ, রিপ্রোডিউসেবল, মানে আমি যেখানে একবার ছবি তুলেছি আমি অলমোস্ট সেই জায়গাতে গিয়ে বারবার ছবি তুলতে পারি, যার ফলে অ্যাকিউরেট ফলো আপ হতে পারে এবং সেফ এবং রেডিয়েশন ফ্রি। যেটা তুমি বললে মোশন ব্লার হয় না, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মিনিং। আমাদের যখন এই মেশিনটা আমাদের কাছে এসেছিল, আমরা প্রথমে আশ্চর্যই হতাম যে পেশেন্ট চোখ নাড়ছে বা মাথা নাড়ছে, অথচ মেশিন খুব যেখানে আমরা ফোকাসটা ফিক্স করে দিলাম, মেশিন ঠিক সেই জায়গাটার অ্যাকিউরেট স্ক্যান বা অ্যাকিউরেট ছবি দিয়ে দিচ্ছে। It's a wonderful technology. Wonderful technology. Yes, sir. Yes. 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 How many years have you been using this OCT machine, Rupa? Since 2010, I think. Okay, yes. Meaning I cannot help but recall 2010, I think, when our center acquired this particular OCT machine, which is supposed to be the world's best and the most advanced. Exactly. We were the first in the country to have placed an order for this machine, and we were the first in the country to have acquired this particular OCT machine, which is gives the most advanced digital imaging of the retina and optic nerve. It's a very interesting story. Yes. Okay. Yes, exactly. It's really it was a really wise decision on your part. Yeah. So OCT সম্বন্ধে আর কিছু তোমার বলা থাকলে বলো, না হলে আমি তোমাকে জিজ্ঞেস করবো যে this common systemic illnesses that we are talking about, or you're going to talk about the retinal diseases and the imaging. Among all the common systemic illnesses, I think the hottest topic today is COVID infection. Absolutely. And earlier part of this month, I had read a report about a newspaper report in Ahmedabad, I think, Times of India, Ahmedabad. One of the ophthalmologists had reported some 40 odd cases of COVID-19 infection patients who, after the infection, had developed vision loss, and he detected the lesions by doing a retinal imaging and found out the lesion, and he had advised that everybody
who has had COVID-19 infection and has recovered must undergo a retinal examination and possibly a retinal scan. Can you throw some light on that, Dr. Rupa? I think you have that newspaper cutting. হ্যাঁ স্যার, আমিও দেখেছি এবং ওখানে পেশেন্টের যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে যে রেটিনাতে যে মেইন নিউজপেপার কাটিংটা দেখানো যাবে না, ওটা নেই আমাদের কাছে। হ্যাঁ স্যার আছে। এখানে পেশেন্টের যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে রেটিনার যে মেইন ব্লাড ভেসেল যেটা দিয়ে রেটিনাতে রক্ত আসে সেই মেইন ব্লাড ভেসেলটা বন্ধ হয়ে গেছিল বিকজ অফ থ্রম্বোসিস। থ্রম্বোসিস মানে হচ্ছে ওই আর্টারি বা ভেনের মধ্যে রক্ত জমাট বেঁধে যাওয়া, যেটা এই এখন যে সমস্যাটা চলছে, যে প্যান্ডেমিক চলছে, কোভিড-19, এটা ঘটাতে পারে। এবং এর জন্য কি হয় যে রেটিনাতে ঠিকমতো রক্ত সঞ্চালন যদি না হতে পারে তাহলে সেই জায়গায় টিস্যুগুলো মরে যেতে পারে, কিংবা যদি পার্সিয়ালি বন্ধ হয়ে যায় তাহলে সেই জায়গায় রক্ত সঞ্চালন কম হয়ে গেলে তখন রেটিনাতে যে রক্তহীনতা হয় তার জন্য এক ধরনের কেমিক্যাল রিলিজ করে রেটিনা, যেটাকে বলা হয় VEGF, এবং তার ফলে নতুন নতুন ভেসেল তৈরি হতে পারে। নতুন ভেসেলগুলোর প্রবলেম হচ্ছে সেগুলো ইম্যাচিওর, তার ফলে সেগুলো থেকে ব্লিড করতে পারে, সেগুলো থেকে লিকিং হতে পারে। সেই জন্য যে সমস্ত পেশেন্টের করোনা ইনফেকশন হয়েছে তাদেরকে কিন্তু একবার অন্তত একটা প্রপার চেক আপ করে নেওয়া ভীষণ দরকার। তাহলে আমরা বুঝতে পারবো যে কার কার ক্ষেত্রে ইমেজিংটা ভীষণ প্রয়োজন। Yeah, at this point, Rupa, I would also like to add, mainly for the benefit of our viewers as well as for ourselves, is that as of today, we do not have definite scientific data and evidence regarding any eye illnesses or retinal disorders directly associated with COVID infection. This was a one-off report, and it awaits scientific validation as well as awaits further observations in other parts of the world by other ophthalmologists. We, or at least I, at our center, do not have any first-hand experience of having examined a COVID-infected patient. At least none of our patients has disclosed at least that they had a COVID infection, so I don't know. We have not ourselves directly seen such a disorder, but yes, if somebody else has seen and it has been reported, one must keep it in mind, and it is always better to be careful and safe rather than regret later. Yes, you are very right. Patients or people who have had COVID infection must get a routine eye examination, particularly a retinal examination, and if the ophthalmologist considers relevant or important, then a retinal imaging as well. You explained very nicely about the various retinal changes that might have taken place in such patients or any other systemic illness. There are a couple of other systemic illnesses which are fairly common in our society nowadays. I think you can tell our patients and viewers about those diseases and the retinal disorders associated with those diseases and the imaging of those lesions. So I'm referring to, diabetes and hypertension, as you would have. Yes. Can you show us some pictures of those retinal disorders? Yes, sir. ফার্স্ট অফ অল আমার মাথায় আসছে ডায়াবেটিস, এবং ডায়াবেটিসের জন্য চোখের পিছনে পর্দায় ক্ষতি হয়, যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণ হচ্ছে যে রক্তে যদি বেশি, ডায়াবেটিস মানে হচ্ছে রক্তে সুগারের পরিমাণ খুব বেড়ে যাওয়া, তার ফলে ব্লাড ভেসেলের ড্যামেজ হয়, যেটাকে আমরা মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি বলি, এবং তার জন্যই ডায়াবেটিসের বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস গুলো সৃষ্টি হয়, স্পেশালি চোখে, কিডনিতে এবং আমাদের নার্ভাস সিস্টেম, মানে ডিফারেন্ট নার্ভাস সিস্টেমে প্রবলেম শুরু হয়। আর
এই মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথির জন্য চোখে যেটা হয় সেটা হচ্ছে দুভাবে Excuse me, Dr. Rupa. আমার একটা স্যার। প্রশ্ন আছে এখানে। You হ্যাঁ, use the term called microangiopathy. হ্যাঁ। ওটা এক্স্যাক্টলি কি হয়তো সাধারণ লোকে নাও বুঝতে পেরে থাকতে পারে, একটু বুঝিয়ে দিলে ভালো হয় বা একটু বলে দিলে ভালো হয়। হ্যাঁ, বলে দিচ্ছি। মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি মানে ছোট্ট, ছোট্ট যে ব্লাড ভেসেল গুলো যেগুলো খুব সূক্ষ্ম ব্লাড ভেসেল তাদের ওয়ালে যে ড্যামেজটা হয় বেশি সুগার থাকার জন্য রক্তে সেটাকে আমরা বলি মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি। তার ফলে ওই ব্লাড ভেসেল গুলো খুব লিকি হয়ে যায়, মানে ফ্লুইড এবং ব্লাড ওখান থেকে লিক করতে শুরু করে, ফ্যাট গুলো ডিপোজিট করতে শুরু করে। যেমন এই ছবিতে যেটা রাইট রাইট সাইডে আছে সেটা একটা ডায়াবেটিক রেটিনার ছবি, যেখানে যেখানে আমরা এই যে এখানে আমরা দেখছি যে ব্লিডিং হয়েছে, এখানে দেখছি যে কিছু এক্সুডেটস জমে গেছে, এখানে দেখছি যে একটা হোয়াইট ফ্লাফি মতো একটা জিনিস যেটাকে আমরা বলি কটন উল স্পট। এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়, কেননা সব জায়গায় রক্ত ঠিক মতো পৌঁছতে পারছে না, এবং রক্ত পৌঁছতে পারছে না বলে, এবং কখনো কখনো হয় কি এই ছোট ছোট ব্লাড ভেসেল গুলো বন্ধও হয়ে যেতে পারে, যা ঠিক এক্স্যাক্টলি যেরকম আমি আগে বললাম সেই সময়টাকে বলা হয় রেটিনাল ইস্কিমিয়া। ইস্কিমিয়া মানে রক্তের রক্ত কমে যাওয়া। রক্ত যখনই কমে যাবে তখন টিস্যু গুলো ঠিক মতো অক্সিজেন পাবে না, এবং অক্সিজেন না পেলেই রেটিনার ওই ভিজিএফ বলে যে কেমিক্যালটা আছে সেটা বার করতে শুরু করবে, নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি হবে, এবং নতুন ব্লাড ভেসেল গুলো যেহেতু লিকি এবং প্রোন টু ব্লিডিং, মানে সেগুলো চট করে ছিঁড়ে যায়, ব্লিড করে, এবং তার থেকে ফ্লুইড লিক করে, এবং গোটা পিকচারটাকে ওরা আরো বেশি সমস্যার মধ্যে ফেলবে। এবং এই আরেকটা যেটা বিপদ হয় সেটা হচ্ছে এই নতুন ব্লাড ভেসেল গুলো যখন শুকিয়ে যায় তখন এরা টান দিতে শুরু করে, এবং তাতে রেটিনা ছিঁড়েও যেতে পারে এবং পুরোপুরি অন্ধত্ব আসতে পারে। আর আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রেটিনা এমন একটা টিস্যু যেটা যতটা নষ্ট হয়েছে সেটা কিন্তু আমরা কোনোদিন ফেরত দিতে পারি না, যেটুকু রয়েছে সেটুকুকে আমাদের বাঁচাতে হয়। সুতরাং আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হয় যে কখন পিছনে সমস্যা শুরু হলো, এবং তখন থেকেই পেশেন্টকে সমানই খেয়ালে রাখতে হয় যে সেটা কোনো রকম কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা, যাতে আমরা তাদেরকে অন্ধত্ব হাত থেকে আমার বাঁচাতে একটা পারি। প্রশ্ন আছে ডক্টর রূপা, এই যে হ্যাঁ, স্যার। এই যে ফটোগ্রাফটা দেখাচ্ছ, এখানে একদিকে দেখা যাচ্ছে একটা নর্মাল রেটিনা, আরেকদিকে দেখা যাচ্ছে ডায়াবেটিসের জন্য রেটিনাতে নানান রকম damages are there, like this yellow color deposits and the red blood bleeding points are there, and several other abnormalities are there. So we are Yes. able to see all these abnormalities here. Is it not enough for our diagnosis and treatment? I mean, why do we need additional imaging in these cases? Like, can you explain that or show any other photograph to validate that point? হ্যাঁ স্যার, এটা বোঝানোর জন্য আমি পরের ছবিটাতে আসবো। এটা হচ্ছে একটা নরমাল রেটিনার ওসিটি, যেখানে 10টা লেয়ার সুন্দরভাবে রয়েছে। মাঝের এই যে ডিপটা এটা হচ্ছে নরমাল, এটা হচ্ছে আমাদের ফোভিয়া, এবং এই জায়গাটা পুরোটা হচ্ছে ম্যাকুলা, যেটা আমাদের সূক্ষ্ম দৃষ্টিতে সাহায্য করে। আর তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে কি প্রচন্ডভাবে ড্যামেজ হয়েছে, ফ্লুইড জমে রয়েছে, উঠে গেছে, এখানে যে কন্ট্যুরটা নষ্ট হয়ে গেছে, এখানে ফ্লুইড জমে রয়েছে, এখানেও আমরা ফ্লুইড জমে থাকতে দেখছি, রেটিনার লেয়ারটা এখানে উঠে রয়েছে, এটাকে সেরাস ডিটাচমেন্ট বলে। এর ফলে কি হচ্ছে, এই যে 10টা লেয়ার আছে আমাদের রেটিনার, তারা কিন্তু তাদের সুস্থতার জন্য অন্যান্য সব লেয়ারের সঙ্গে যদি একসঙ্গে না থাকে তাহলে তারা তাদের পুষ্টি পায় না, এবং এই রকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আস্তে আস্তে রেটিনাটা সেখানে মরে যেতে শুরু করে, এবং রেটিনাল টিস্যু একবার যেটা ধ্বংস হয়ে যায় তাকে কিন্তু আমরা ফেরত দিতে পারি না, সেইটুকুই ফেরত দিতে পারি যেটুকু তখনো পর্যন্ত বেঁচে রয়েছে। সেই জন্য আমাদের এই জিনিসগুলো, এই এক্সট্রা ইনফরমেশন গুলো একমাত্র আমাদের ওসিটি বা এই ইমেজিং দিতে পারে, যেটা আমরা চোখে দেখতে পাই না। Yes, I think the important take-home messages regarding the retinal imaging and the retinal disorders in diabetic retinopathy would be that the
Number one is that the changes or the damages are usually not reversible. Once they are damaged, once a part of the retina is damaged, it cannot become healthy again. Number two is that because of this, the earlier it is detected or the lesions are detected, the better that we can prevent further damage by way of whatever treatment the ophthalmologist or we decide would be good for the retina. Third is that because you have mentioned something called the macula, the central portion of the retina, that is the most important part of the retina, which we use for our day-to-day vision 90 to 95% of the time. Until and unless the macula is involved by any damage, the patient will not be able to figure out any vision loss or difference in vision. And moreover, even if there is slight difference in vision, if the other eye is also not involved, the patient continues to see well with one eye and never realizes the little bit of difference of vision in the one affected eye. And because of all these 3 points, it is imperative for every person with diabetes to have periodic eye checkups, a complete retina checkup. Depending on the extent of damage, the periodicity can become more frequent or less frequent, but the minimum frequency to be followed is at least once a year. And if the ophthalmologist feels necessary, he might like to do an imaging to detect further cellular changes or this kind of edema or something called diabetic macular edema and such related disorders, which may not be always possible to detect where ocular examination or the clinical examination. Apart from this OCT images, wonderful OCT images that you have shown, Rupa, I would also like to add on that in modern digital imaging machines, we also have something called a multimodal imaging, which gives us the precision of diagnosis. Like in this diagram, if we look at the top left hand, meaning to our left hand picture, that is a normal retinal photograph, and next to that is the same retina in a magnified view, the central portion by way of the multicolor imaging, which shows that the central part of the retina has an abnormality, it's not normal, and simultaneously we can do an OCT tomography, a cross-sectional study of the retina to find that the retina in the central part, the foveal portion, there is a massive swelling of the retina, collection of fluid within the layers of the retina causing diabetic macular edema. And in the set of diagrams, photographs below, the one on the left shows a normal retinal photograph. The one on the right again shows a multicolor imaging close-up of the macula showing abnormal appearances of structures at the center of the macula, and a corresponding OCT or a scan of the retinal layers at that point shows several cystic changes or small pockets of collection of fluid, which later on will add up and cause massive macular edema. So these are the advantages of multimodal imaging by these advanced digital machines. I hope I'm right, Rupa, in describing this. Another important common systemic disease that we encounter nowadays, many of our patients seem to report that is blood pressure, systemic hypertension. So yes, we have already opened. Tell us about it and how this imaging techniques help us in further diagnosing and managing these such cases. এখানে প্রথমে আমাদের যে ছবি দুটো আছে এই দুটো হচ্ছে রেটিনাল ইমেজ বা জাস্ট কালার ফান্ডাস ফটো। এখানে আমরা যেগুলো ছোট ছোট অ্যারো দেওয়া আছে, অ্যারো হেডস বা অ্যারো দেওয়া আছে, সেগুলো দেখাচ্ছে যে হাইপারটেনশনের জন্য বা যেখানে আর্টারি এবং ভেন একে অপরকে ক্রস করছে সেখানে চাপের জন্য ছোট ছোট বেন্ড হয়, নিকিং হয়, এবং এই জিনিসটা যদি চলতে থাকে তাহলে কোথাও যদি খুব বেশি চাপ পড়ে যায় এবং সেখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় তাহলে থ্রম্বোসিস হতে পারে, যেটা ডান দিকের ছবিতে আমরা দেখতে পাচ্ছি। সুপিরিয়রলি এখানে একটা ভেসেল পুরো বন্ধ হয়ে গেছে
এবং এই ভেসেলগুলো থেকেই কিন্তু এই যে ম্যাকুলার রিজিয়ন, যেটা আমি প্রথম ছবিতে বলেছিলাম, সেই ম্যাকুলার রিজিয়নে কিন্তু ব্লাড পায়, এবং যেহেতু এই জায়গায় বন্ধ হয়ে গেছে রক্ত সঞ্চালন, তার ফলে এই যে জায়গাটা দিয়ে আমরা সবচেয়ে ভালো দেখি, ম্যাকুলাও ব্লাড পাচ্ছে না, এবং এই পেশেন্টের কিন্তু দৃষ্টিতে বেশ অসুবিধা হবে এবং সে কম দেখবে। এবং এই জিনিসটার আরো সমস্যা হচ্ছে, আমরা যখন এরকম কোনো থ্রম্বোসিস হয়, তখন আমরা অনেক সময় ওই অ্যাঞ্জিওগ্রাফি করার কথা বলি। অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমরা একটা ডাই ইনজেক্ট করি, এবং সেই ডাইটা যখন চোখের ভেতর দিয়ে সার্কুলেট করে ব্লাডটা, তখন আমাদের একটা স্পেশাল প্রসিডিওর আছে, যেটাকে আমরা এফএফএ, ফান্ডাস ফ্লোরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি বলি। তাতে আমরা ওই ডিফারেন্ট ভেসেলগুলোকে স্টাডি করি, এবং সেখানে আমরা দেখতে পাই যে রেটিনার কতটা জায়গায় রক্ত নেই। যদি একটা ক্রিটিক্যাল পোর্শনে রক্ত না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় এটা কাজ করে যে এদের ক্ষেত্রে ওই যে কেমিক্যাল ভিজিএ বেরোনোর চান্স আছে, নতুন ব্লাড ভেসেল তৈরি হওয়ার চান্স আছে, এবং এই পেশেন্ট কিন্তু ক্রনিক্যালি বিভিন্ন রকমের বারে বারে চোখের ভেতরে ব্লিডিং হওয়ার একটা বিপদ থেকে যাচ্ছে। সেই জন্য আমরা তখন এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা বিশেষ করে অ্যাঞ্জিওগ্রাফি করার কথা বলি। আর এছাড়াও আমরা ওসিটি যখন করব, তখন কিন্তু আমরা দেখতে পাই যে এখানে জল জমে গেছে এবং সিস্টয়েড স্পেসেস তৈরি হয়েছে, এবং এইভাবে আমরা একটা কমপ্লিট ডায়াগনোসিসে আসতে পারি বা ঠিক করতে পারি যে এই পেশেন্টকে আমরা ফার্দার কিভাবে ম্যানেজ করব। More than diagnosis, we are able to diagnose this diagnosis at the level of the almost at the cellular level nearly. We can detect minute changes of fluid collections and disturbance of the tissue structures and the normal contour of the retina. So we accurately make a diagnosis. We start the treatment, whatever the treatment is. And what is more important about this imaging is that by this imaging photographs, we are able to accurately follow up this patient periodically, and after treatment, whether the initial lesion has subsided or not, or become better or not, is something that we can follow up, and that is a great advantage of this kind of digital retinal imaging. In all these disorders of diabetes and hypertension. One important point I feel like mentioning here is that something that I face in my day-to-day clinic, even with educated patients, often they come and tell me, Dr. Babu, amar diabetes chilo, ekhon nei, but Dr. Babu, amar high blood pressure chilo, ekhon nei. Then I have to educate them and tell them that, you see, once you get diabetes or hypertension, it is something that does not go away. You have it for the rest of your life. It may be under control, and that is what many patients interpret, that when the blood sugars become normal with treatment, or the blood pressure is in a normal level with treatment, the patient interprets it that I do not have high blood pressure anymore. But that is not the fact. The fact is the systemic hypertension or the diabetes is very much there, and all the risks to the retina involving these diseases will be open and possible. It's just that the blood sugars and the blood pressures are controlled with medications or with treatment. Yes, if they are controlled, the chances of developing complications become less, but it is not zero. There is a possibility of developing complications, and the need for a periodic and regular eye checkup and a retinal examination cannot be it cannot be avoided. The need remains throughout the patient's lifetime. Right, Rupa, carry on. থ্যাংক ইউ। এটা আমরা দুটো অ্যাঞ্জিওগ্রাফি ছবি দিয়েছি, যেখানে এইদিকে নিচের বাঁ দিকের ছবিটা দেখাচ্ছে এক জায়গায় একটু লিকেজ হচ্ছে, আর ডান দিকের ছবিতে দেখাচ্ছে যে জায়গাটা দিয়ে আমরা সবচেয়ে ভালো দেখতে পাই, সেই জায়গায় কিন্তু সবগুলো ব্লাড ভেসেল ঠিক মতো আমরা ডিলিনিয়েট করতে পারছি না, তার মানে ওখানে কিছু জায়গায় ভেসেল বন্ধ হয়ে রয়েছে। Basically, with angiography, what you mentioned is
we push a dye, and the dye travels through the blood vessels. And what we study is the integrity of the blood vessels in holding the dye. Once that dye, if that dye leaks through blood vessels, as you said, happens in diabetes, the microangiopathy that you mentioned. Basically, in diabetes, the basic disorder is disturbance of the wall of the small blood vessels, which Yes. start leaking. So this dye leaks out, and that is what we detect by this angiography. We can pinpoint the exact locations of the leaks. We can treat those exact spots of leaks, and we can prevent further leakage if treatment is done. Of course, it goes without saying that above any treatment for the eye or for the retina, it goes without saying that proper strict control of diabetes is the most important thing. Diabetes or hypertension, whatever the case may be, or any other systemic disorder. We are talking only about the two common disorders. There are more like thyroid disorder, lipid disorder, and various other disorders which can have manifestations or lesions occurring in the retina of the eye, which can Yes. be detected by this digital imaging. Yes, Rupa, carry on. আর একটা স্লাইড আমি দেখাতে চাইছি, এটা হচ্ছে সাইমালটেনিয়াস মাল্টিমোডাল ইমেজিং। আমরা ডিফারেন্ট প্রসিডিওর অ্যাট দ্য সেম টাইম করতে পারি এবং তার একটা ডিসপ্লেও করতে পারি। এর ফলে আমরা কোন জায়গায় কি কারণে আমরা ডাইয়ের লিকেজ দেখছি, বা কি কারণে সেখানে ব্লাড নেই, বা সেই জায়গায় টিস্যু লেভেলে কতটা ফ্লুইড জমে আছে, এগুলো সব একসঙ্গে একটা ছবিতেও করে একটা ফ্রেমের মধ্যেও করে নিতে পারি। এটা বোধহয় এই ইমেজিং পদ্ধতিটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বলে আমার মনে হয়। This is actually a technological marvel, actually, because when we acquired this one of the most advanced imaging machines that we have now. As a matter of fact, it has become so popular and necessary in our day-to-day work with our patients that a few years back we had to get a second machine, because one single machine was staying engaged for a long hours throughout the day. And so to relieve that, we got a second machine. And these machines function, it's just a small camera-like machine which delivers 3 different laser beams, and pictures or photographs are captured with the help of those laser beams being reflected from the tissues. And we can do a multicolor imaging. We can do something called a autofluorescence. We can do simple black and white photography or imaging. We can do an OCT scan. We can do angio OCT. We can do a fluorescein angiography. We can do indocyanin green angiography. And all of these procedures can be done simultaneously on a single eye, and images can be superimposed one over the other to make accuracy or precision of the diagnosis making of the tissue study to a different level altogether. And technology is advancing even more. I don't know what is there for tomorrow. I mean, what we have is astonishingly wonderful. Really, multimodal imaging is very helpful. Thank you, Rupa, for mentioning that. স্যার, আর আমি একটা ছোট্ট আপনাকে একটা গল্প বলতে বলবো, কারণ অনেকেরই হয়তো জানতে ইচ্ছে করতে পারে যে আপনি যখন প্রথম ওসিটি মেশিন কিনেছিলেন, আপনি একটা খুব সুন্দর গল্প বলেছিলেন যে কেন কিনেছিলেন, সেটা আমি একটু দর্শকদের সঙ্গে আপনাকে শেয়ার করতে বলবো। Okay. That was, I think, way back in 2004, Rupa, when OCT had just about started coming to India. And there were a very few handful of people or ophthalmologists who knew about OCT or who had put their hands onto OCT. And one of them was somebody called, he's still there, Professor Amod Gupta of Chandigarh, who is still a master in this procedure. And he was one of the first users of OCT in our country. He had come down to Calcutta, I think in the summer of 2004,
to take a lecture on OCT. It was a new technology. We only had read about it, and I had gone there among many other ophthalmologists from Calcutta to attend that lecture, and I was mesmerized and overawed with the photographs and the case reports that he showed one after the other. And by lunchtime, when we came out for lunch, I forgot about eating. I just called up the company which makes this machine, and I placed our order telephonically there and then. That was probably one of the first machines in Calcutta city. Later on, as I said, we upgraded our machine in 2010 to the to one of the what we have now is supposed to be the best in the world. And this particular machine, we were the first in the country to have placed an order for. You see, I love technology. I have always loved Yes, technology sir. if used properly, and I probably believe that God has given me a intuitive thinking as to once I see or learn about a technology, I think I get an intuition about what will work well with our patients or what will be beneficial with our patients and what will be not. And I don't waste time in taking a decision as to when to order. That was the story. হ্যাঁ, Thank you for asking that me. that is an amazing story. সেই জন্যই আমি এটা আপনাকে শেয়ার করতে বললাম। And there is there is only one thing I will ask you to do to summarize the whole thing, the retinal imaging. Yeah, I think we are towards the end of our discussion on modern digital imaging of the retina. There is a lot more to talk about. Everything may not be relevant for our patients. If I have been able to, or we have been able to emphasize to the viewers that retinal imaging done in suitable cases or relevant cases is added technological information in accuracy of diagnosis and management of retinal diseases. I think that is enough. Modern retinal imaging, as I mentioned several times, is a technological marvel. It has become an integral part of our retinal evaluation in our day-to-day practice, not only with us, all over the world, all over the world. I mean, no ophthalmologist can dream of doing a practice without the help of these retinal imaging machineries or technologies. These, this technology helps us to make accurate diagnosis and accurate localization of lesion in the specific layer of the eye. We get a histological tissue biopsy like information, and and for the follow up, the main advantage of these modern machines is when we repeat an image or a scan of the same eye, the machine has a memory for that eye, and it will take the scan or the image at exactly the same point where it was done the first time. That is because everybody's retinal blood vessel configuration is unique, just like our fingerprint and just like our iris pattern. So the machine is able to pick that up, and follow up becomes extremely accurate and nearly mathematically accurate. The entire procedure of this imaging is very fast. It is completely safe, and as I said, umpteen number of times, is accurate. Uh, to add to the summary about common diseases such as diabetes and hypertension, irrespective of the fact whether the blood sugars are well controlled or not, whether the blood pressures are well controlled or not, every person, irrespective of their age, if they have this disorder, even young people can have juvenile diabetes, they must have a baseline checkup of the retina at the time of diagnosis, and thereafter once a year at least of the retina if there is no problem. And if there is a problem, more frequently
as advised by the attending ophthalmologist. That will vary from person to person. As far Yes. as imaging is concerned, may not be necessary at every retinal examination or evaluation. That is something that the ophthalmologist will know what is necessary for detection, what is necessary for accurate follow-up, what is necessary for titrating the level or the intensity of the treatment or the medication or the method of treatment depending on the progress or lack of progress of the disorder. So this is all I had to say in summary. Is there anything that you would like to add, Dr. Rupa, or have we হ্যাঁ, said what? আমি আমি একটা লাইন যোগ করতে চাই যেটা আমরা নিজেদের মধ্যেও বলি, 6/6 ভিশন ইজ নট দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। আপনি এটাকে জাস্ট কয়েকটা লাইনে একটু বলে দিন। Yes, it's a very good point. Very good point. You right in the beginning, you had shown that retinal anatomy and the central macula, and you did talk about that the macula is the most important part of the retina, which is Yes. responsible for 90 to 95% of our viewing or seeing in day-to-day life. So, until the macula or the fovea is involved by any lesion, the patient will not experience any loss of vision. Yes. So there can be a lot of diabetic retinopathy or hypertensive retinopathy or any other retinopathy surrounding the macula, threatening to attack the macula, and yet the macula may be spared for the time being, and the patient will have good vision, as you mentioned. 6 and 6 is what entails a so-called normal vision, and that does not mean that the retina is healthy. Just the other day, last week, do you remember that one of my very close friends, one of my friends from Tangra, হ্যাঁ, he came for a routine checkup because he lost his glasses. And what did we find? We examined his retina. We found a branch retinal vein occlusion. He was not aware of at all. So, this is the reason why it is important that every diabetic, every hypertensive must have periodic retinal examination. Thank you. Thank you for bringing up this point, Rupa. Before আপনি closing, ভীষণ সুন্দর বলেছেন, সেটার জন্য থ্যাংক ইউ। যে কোনো আমাদের সমস্ত ভিউয়াররা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এটা কি জন্য এত প্রয়োজন এবং কেন আমরা কিন্তু অযথা কাউকে টেস্ট করতে বলি না। এটা সবসময় ট্রিটিং অপথ্যালমোলজিস্টের ডিসিশন যে তার একটা ইমেজিং লাগবে কি লাগবে না। সুতরাং যেটা দরকার পেশেন্টের দিক থেকে সেটা হচ্ছে রেগুলার ফলোআপটা ভীষণ 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 প্রয়োজন। এইটা আমার দিক থেকে বলার ছিল। Thank you, sir. Thank you, Rupa. Before we close, I must share with our viewers that I personally have been doing this weekly patient education series since the beginning. This is the 4th edition. I have decided to take a break for the next one at least. And for the next one, we are not going to deal with a clinical topic. We'll deal with a non-clinical topic, maybe something about spectacles or lenses or something like that. I also would like to request our viewers that if they have any desire or they have any question or they have any topic on which they would like to get educated about or educated on or want to know more on that topic, please inbox us in Facebook Messenger and we shall definitely keep that in mind and attend to that. Your choice of topic for the viewers. Thank you, Rupa. We'll call it a day. Thank you, sir. Thank you. Goodbye. Goodbye.